আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই টিমটায় দুর্বলতার জায়গা যদি আপনি আমাকে বলেন, ব্যাটিংয়ে ৪ নম্বর পজিশনটা এই মুহূর্তে কাগজে কলমে এই এশিয়া কাপের দ্বিতীয় সেরা দলটা বাংলাদেশ। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এশিয়া কাপ ক্রিকেটকে আপনাদের সবাইকে স্বাগতম। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য মাঠে লড়ছে বাংলাদেশ দল। দেশের সীমানা পেরিয়ে বিশ্বের 50টি দেশে ইতিমধ্যে পৌঁছে গেছে ওয়ালটন। বাংলাদেশ মাঠে লড়া আমাদের জন্য যেমন গর্বের, তেমনি ওয়ালটনের এই বিশ্ব পদযাত্রাও আমাদের জন্য সমান গর্বের। কথা বলবো এশিয়া কাপের বিভিন্ন দলগুলোর পারফরমেন্স এবং সম্ভাবনা নিয়ে। সবচেয়ে বড় চমকটা এশিয়া কাপে দেখিয়েছে পাকিস্তান। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান দুজনকেই তারা দলে রাখেননি এবং তাদেরকে ছাড়া আসলে এশিয়া কাপ না, একটা সিরিজ কল্পনা করাও কঠিন ছিল। তাদেরকে ছাড়া পাকিস্তানের এই দলটার সম্ভাবনা কত দেখছেন, কেমন মনে হয়েছে আপনার কাছে? প্রথমত পাকিস্তান তো আসলে একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে আছে এবং আগামী বছর টি-20 বিশ্বকাপ আছে এবং সেই টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে তারা চাচ্ছে যে একটা নিউ কাইন্ড অফ সেট আপ তৈরি করতে পাকিস্তানের, এবং সেই জায়গাটাতে বাবর আজম, রিজওয়ান এই দুজনই প্রমিনেন্ট ব্যাটার। অল ওভার দ্য ওয়ার্ল্ড তারা টি-20 ক্রিকেট খেলে পারেন, বাট তাদের প্লেয়িং নেচারটা আসলে দুজনেরই একটু মডারেট। মানে আমাদের বাংলাদেশে যেমন চিন্তা করেন দুজনে অ্যাগ্রেসিভ ব্যাটার, বাংলাদেশেও কিন্তু দুজনে অ্যাগ্রেসিভ ব্যাটার, আর পাকিস্তানে দুজনই মডারেট ব্যাটার। সো এই জায়গাটা যেটা পাকিস্তানের ক্ষেত্রে দেখা যাচ্ছিল, আপনি লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপও যদি চিন্তা করেন, ওই স্লথগতির ব্যাটিংয়ের জন্য দুজনে কিন্তু রান করছেন, খুব ডিপ ব্যাটিং করছেন। এখন দুজন যখন ডিপ ব্যাটিং করবেন একটা টিমে টি-20 ক্রিকেটে, তখন কিন্তু আলটিমেটলি জিনিসটা একটা ব্যাকফায়ার করে। পাকিস্তানের এই টিমটার সম্ভাবনা আপনি যদি আমাকে বলেন, পাকিস্তান হচ্ছে ক্রিকেটের সবচেয়ে আনপ্রেডিক্টেবল টিম। আমি কাগজে কলমে পাকিস্তানের এই টিমটা দেখে আমার কাছে এখন মনে হতে পারে যে ওকে ঠিক আছে, এই টিমটার খুব বেশি হয়তো সম্ভাবনা নাই, বাট ইউ নেভার নো। পাকিস্তানের যে স্পিন অ্যাটাক আছে, সেই স্পিন অ্যাটাক নিয়ে অনেকে কথা বলছিলেন যে শারজাতে তারা বেশ ভালো বোলিং করেছেন, বাট আপনাকে কিন্তু বিবেচনা করতে হবে এই এশিয়া কাপে খেলাগুলো কিন্তু দুবাই এবং আবুধাবিতে, যে জায়গায় পাকিস্তানের এই স্পিন কতটুকু কার্যকরী হবে সেটা কিন্তু একটা অনেক বড় চিন্তার জায়গা। আমার কাছে মনে হয় যে পাকিস্তানের স্পিন এই কন্ডিশনে বা শারজা ব্যতি রেখে আরব আমিরাতের অন্যান্য কন্ডিশনে তাদের জন্য আসলে ডিফিকাল্ট হবে। পাকিস্তানের পেস বোলিং ইউনিট সবসময় ভালো থাকে, যারা আছেন তারা বেস্ট আউটপুটটা প্রডিউস করতে পারেন আমরা জানি, বাট আমার কাছে কেন যেন পাকিস্তানের এই টিমটায় এক্স ফ্যাক্টর অনেক বেশি মাত্রায় কম মনে হয়েছে। আপনি ব্যাটিং থেকে যদি চিন্তা করেন, খুব কমন প্যাটার্নে আউট হওয়ার কয়েকজন ব্যাটসম্যান আছেন। আপনি হাসান নওয়াজ যদি চিন্তা করেন, হাসান নওয়াজ একদম আমি আপনাকে বলে দিই, আপনি দেখবেন যে সমস্ত টিমের সঙ্গে খেলা হবে, ওমান আর আরব আমিরাত হয়তোবা তাকে ওইভাবে ট্র্যাপ করবে না, কিন্তু ইন্ডিয়া তাকে ওইভাবে ট্র্যাপ করবে, অফ স্ট্যাম্পের বাইরে তাকে বল করবে, তিনি লেগ সাইডে টান টেনে খেলতে গিয়ে টপ এজ হয়ে আউট হবেন। খুব কমন প্যাটার্নে দেখবেন হার্দিক পান্ডিয়া হয়তো উইকেট নিয়ে ফেলতে পারেন বা যেও নিতে পারেন, কিন্তু যেই নেবেন অফ স্ট্যাম্পের বাইরে তাকে বল করবেন, তিনি অফ স্ট্যাম্পের বাইরের বল টেনে খেলতে গিয়ে আউট হবেন। এটা একটা কমন নেচারের জায়গা। চতুর্থ পঞ্চম স্টাম্পের বল অথবা স্লিপে ক্যাচ দিবেন, পেছনে ক্যাচ দিবেন, চতুর্থ পঞ্চম স্টাম্পের বল। সাইম আইয়ুব, তিনি তাকে আমরা দেখি যে টাইমিং নির্ভর ক্রিকেট খুব ভালো খেলতে পারেন, হয়তোবা তার কাছ থেকে বেশ কিছু ভালো জায়গায় আমরা দেখতে পারি। আগা সালমান এই টিমটার আমার মনে হয় সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, যে আগা সালমান এই টিমটার ক্যাপ্টেন্সি করছেন। আমার কাছে একদম ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে পাকিস্তানের এই টিমটা সবচেয়ে বড় সমস্যা যে এক্স ফ্যাক্টরের একটা অভাব আছে, যে এক্স ফ্যাক্টরটা আসলে ওইভাবে নাই। আপনি 21 টি-20 ওয়ার্ল্ড কাপ চিন্তা করেন, শাহিন আফ্রিদি ওয়াজ দ্য এক্স ফ্যাক্টর। একদম শুরুতে একটা ধাক্কা দিয়ে অপোনেন্টকে একটা ভয় ধরিয়ে দেওয়া। পাকিস্তানের এই টিমে সত্যি কথা বলতে ভয় ধরিয়ে দেওয়ার ফ্যাক্টরটা নাই। এটা আমি আমার কাছে মনে হয় সেকেন্ড রাউন্ডে তো যাবে, সেকেন্ড রাউন্ডে ইন্ডিয়া পাকিস্তান দু টিমে যাবে, তারপরে টপ 4 এর লড়াইয়ে পাকিস্তানকে আমি ফাইনালে দেখবো না বলে আমার কাছে মনে হয়। বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে এই টার্গেটটা অ্যাচিভ করতে গিয়ে 17 ওভার 4 বল খেলেছে। অলরেডি সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে যে আসলে বাংলাদেশ এই টিম নিয়ে আসলে সর্বোচ্চ দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যেতে পারবে এই খেলা খেলে। আপনার কি মনে হয় বাংলাদেশ কতটুকু যেতে পারবে? না, আমার কাছে দেখেন হংকংয়ের বোলিংটা বিলো স্ট্যান্ডার্ড বোলিং, এবং এই বিলো স্ট্যান্ডার্ড বোলিং দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেট যারা খেলে তাদের জন্য কিন্তু বিলো স্ট্যান্ডার্ড বোলিংয়ে রান করাটাও ডিফিকাল্ট হয় অনেক সময়। সো বাংলাদেশ সেফ ক্রিকেট খেলতে চেয়েছে, ব্যালেন্সড ক্রিকেট খেলতে চেয়েছে, ব্যালেন্সড ওয়েতে যেতে চেয়েছে, এবং ঠিক যেই ক্রিকেটটা বাংলাদেশ হংকংয়ের সঙ্গে খেলেছে। দেখেন শ্রীলঙ্কার বোলিং প্যাটার্ন আবার ডিফারেন্ট, ওইখানে আবার এমন বোলার আছে যে সমস্ত বোলারকে আপনি স্কিল হিট করে শট খেলতে পারবেন। একই ব্যাটসম্যান তানজিদ তামিম, যার হংকংয়ের মতো টিমের এগেনস্টে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা কম, কারণ সেখানে এই টাইপের বোলারের পেস যখন কম, হার্ড হিট করতে হয়। আবার শ্রীলঙ্কার মতো বোলার যেখানে পাথিরানা আছেন, তুষারা আছেন, এই টাইপের বোলিংয়ের এগেনস্টে বা চামিরা আছেন, তিনি কিন্তু স্কিল হিট করে রান করতে পারবেন, তাদের এগেনস্টে তার সেই জায়গাটা আছে। সো বিষয়টা ওই রকমই যে কোন টিমের এগেনস্টে আপনি খেলছেন। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই টিমটায় দুর্বলতার জায়গা যদি আপনি আমাকে বলেন, ব্যাটিংয়ে 4 নম্বর পজিশনটা, তাওহিদ হৃদয়ের পজিশনটা, যেখানে আসলে আমরা খুব প্রপার ব্যাটিংটা পাচ্ছি না।
ডমিনেটিং ব্যাটিংটা পাচ্ছি না, স্বাচ্ছন্দ্যপূর্ণ ব্যাটিংটা পাচ্ছি না। বোলিংয়ে সব কিছু মাশাআল্লাহ ঠিক আছে, পাওয়ার প্লে, ডেথ ওভার্স ঠিক আছে, মিড ওভার্সটাই আমরা ডমিনেট করতে পারছি না। এই দুইটা জায়গা, ব্যাটিংয়ে আমাদের 4 নম্বর পজিশনটা, বোলিংয়ে আমাদের মিড ওভার্সের বোলিং, মিড ওভার্সের এই 7টা ওভারে আমরা খেলা থেকে যতখানি আমাদের এগিয়ে থাকার দরকার ছিল ততখানি আমরা থাকতে পারছি না। এবং এটা শুধু এশিয়া কাপের এই হংকং ম্যাচ না, এর আগে আমরা যতগুলো সিরিজ খেললাম মাঝখানে, প্রত্যেকটা সিরিজে আমাদের কমন প্রবলেম, মিড ওভার্সে আমরা ধরতে পারছি না খেলাটাকে। বাংলাদেশে এমন কোনো ফ্যামিলি খুঁজে পাওয়া কষ্টকর হবে বা পাওয়া যাবে না যে ফ্রিজ ব্যবহার করে না। ফ্যামিলি ফ্রিজ হিসেবে ওয়ালটন স্মার্ট ফ্রিজটা আসলে আপনি কেন সাজেস্ট করবেন বা কেন কিনতে বলবেন? আমি সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার সার্ভিসটা কেমন দিচ্ছে, মানে খুব সিম্পল ব্যাপার, সেটা ওয়ালটন হোক কিংবা যে কোনো কোম্পানি হোক, আমি অ্যাজ এ কনজিউমার দেখবো যে সার্ভিসটা কে কেমন দিচ্ছে। দেখেন, ওয়ালটন খুব রিসেন্টলি তাদের কম্প্রেসারে 12 বছরের একটা ওয়ারেন্টি দিয়েছে। একটা কোম্পানি কখন বা কোন কনফিডেন্স থাকলে ওয়ারেন্টিটা দিতে পারে? যখন তাদের মধ্যে ওই কনফিডেন্সটা আছে যে ভাই খুব বেশি বারবার চেঞ্জ করতে হবে না বা বারবার সার্ভিসিং লাগবে না, তখনই তো 12 বছরের ওয়ারেন্টি দিতে পারে না, তো কেউ তো বিজনেসে লস করবে না। সো তার মানে কি? তার মানে বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক মানসম্পন্ন কম্প্রেসার তাদের আছে, এবং এটার যে এন্টায়ার বিল্ডিংটা সব কিছু মিলিয়ে, এন্টায়ার বায়োমেকানিক্সটা আমি ক্রিকেটের ভাষায় বলি, সেটা ডেফিনেটলি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করা দেখেই কিন্তু ওয়ালটন সে ওয়ারেন্টিটা দেয়। সো আমি এই কারণে সাজেস্ট করবো যে দেখেন, যে কোম্পানিটা আপনাকে বড় দীর্ঘ সময়ের ওয়ারেন্টি দিচ্ছে, তার মানে এই কোম্পানির প্রোডাক্ট খুব বেশি আপনাকে ড্যামেজ হবে না। আর ড্যামেজ হলে পরে সেটা কন্ট্রোল করার জন্য ওয়ারেন্টি তো আছে। আমি এই কারণে আরও বেশি করে সেই সাজেশনটা দিব। তাওহিদ হৃদয়ের কথা, তার বিকল্প হিসেবে কি সাইফ হাসানকে ভাবা যায় কিনা বা সুযোগ দেওয়ার সুযোগ আছে কিনা? সমস্যার জায়গাটা আর কি জানেন, আসলে একটা বড় মঞ্চে যখন আমরা একজন ব্যাটসম্যানকে মানে সুযোগ দেব, তার আগে তো আসলে খুব বেশি তাদেরকে দেখার সুযোগ আমরা পাইনি। না সোহানকে দেখার সুযোগ পেয়েছি, না আমরা সাইফকে খুব বেশি দেখার সুযোগ পেয়েছি। এটাই ভয় লাগে। এবং তখন মনে হয় যে আসলে তাওহিদ যতদিন পর্যন্ত কন্টিনিউ করতে পারেন, বড় মঞ্চে আপনি চলে এসেছেন, এখন কিছু করার নাই, নেক্সট ম্যাচেও আমার মনে হয় তাওহিদেরই কন্টিনিউ করা উচিত, যেহেতু কিছুটা রান পেয়েছেন। যদিও তিনি খুব স্ট্রাগল করে ব্যাটিং করেছেন, অফ স্ট্যাম্পের বাইরে তার স্ট্রাগলটা দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যে ব্যাট মনে হয় অনেক ভারী লাগছে তার কাছে, সবই ঠিক আছে, কিন্তু তারপরেও আমি নেক্সট ম্যাচে তাওহিদকে খেলাতে চাইবো। কারণ ওই যেটা বলছিলাম যে হুট করে আপনি যখন একটা উইনিং কম্বিনেশন ভাগবেন, বা আগের দিন একটা ব্যাটসম্যান একটু টাচে এসেছেন, রান পেয়েছেন, যাকে আপনি ব্যাকআপ হিসেবে খেলাচ্ছেন বা নিয়ে আসছেন, তিনি কতটুকু প্রুভেন, সেটাও একটা অনেক বড় ফ্যাক্টরের জায়গা। যে আমাদের কাছে তো ওই কনফিডেন্সটা আমরা পাই না, এই কারণে যে তাদেরকে তো আসলে আমরা খুব বেশি ওই পজিশনটায় খেলতে দেখি না। হ্যাঁ, গ্লোবাল টি-20 খেলেছেন সাইফ, আমরা টপ এন্ড টি-20 তো দেখেছি, বাট তারপরেও স্টিল আই ওয়ান্ট টু গো উইথ হৃদয় ফর দ্য নেক্সট ম্যাচ। অভিষেকের পর থেকে যদি আমরা দেখি তানজিদ হাসান তামিম, তিনি সিরিজে যতটা সফল, এশিয়া কাপ বলি, বিশ্বকাপ বলি, অতটা কিন্তু সফল না। একটা ইনিংস বিশ্বকাপের বলা যায়, এছাড়া কিন্তু তিনি প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু ব্যর্থ হচ্ছে। এটা আসলে কারণটা কি? কেন? আমার কাছে মনে হচ্ছে আপনি যতগুলো টুর্নামেন্টের কথা বলেছেন সেগুলো তার ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজ ছিল। এই এশিয়া কাপটা ম্যাচিউর তানজিদ হাসান তামিমের প্রথম বড় টুর্নামেন্ট। এইখানে তার কাছ থেকে আমরা ভালো পারফরমেন্স প্রত্যাশা করি। এইখানে যদি তিনি পারফর্ম করতে না পারেন, সেটা খুব দুঃখজনক হবে। এর আগের যতগুলো টুর্নামেন্টে তিনি ভালো করতে পারেন না, আমি ধরে নিতে পারি সেটা আমাদের ইনভেস্টমেন্ট পিরিয়ড ছিল। এখন যখন তানজিদ হাসান তামিম এসেছেন, তার আগে কিন্তু এই টুর্নামেন্টে আসার আগে কিন্তু তানজিদ হাসান তামিমের নামের পাশে অনেকগুলো 50 আছে, বিপিএলে সেঞ্চুরি আছে, রাইট? সো আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টটাই তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্টেটমেন্ট দেয়ার টুর্নামেন্ট। ওকে, আই এম হিয়ার টু ডমিনেট, আই এম হিয়ার। যেটা তামিম ইকবাল 2007 বিশ্বকাপে করেছিলেন, সাকিব আল হাসান 2006 চ্যাম্পিয়ন্স ট্রফিতে করেছিলেন। প্রত্যেকের থাকে না একটা বড় টুর্নামেন্ট যেখানে তারা জানান দেন। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য টুর্নামেন্ট যেখানে তানজিদ হাসান তামিমের জানান দেওয়ার টুর্নামেন্ট। যদি করতে না পারেন, আমি পার্সোনালি খুব কষ্ট পাবো। ভারত নিঃসন্দেহে এশিয়া কাপের মোস্ট ফেভারিট দল, তাদেরকে সবাই গুনে ধরবে। এরপরে আপনি কোন দলটাকে এগিয়ে রাখবেন? আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে কাগজে কলমে যদি আপনি আমাকে বলেন, স্টিল আই ডু বিলিভ যে এই মুহূর্তে কাগজে কলমে এই এশিয়া কাপের দ্বিতীয় সেরা দলটা বাংলাদেশ। এটা আমার কাছে মনে হয়। এখন অনেকের কাছে সেটা ভিন্ন মত হতেও পারে। আমার কেন মনে হয় সেটার পেছনে বেশ কয়েকটা কারণ আছে। দেখেন, বাংলাদেশের টিমটার ব্যালেন্সটা আমি যদি আপনাকে বলি, বাংলাদেশের টিমের ওপেনিং কম্বিনেশনটা খুব ভালো। নিচের দিকে জাকের আলী, শামীম পাটোয়ারি, ওই জায়গায় কম্বিনেশনটা ভালো। আমাদের প্রবলেমটা 4 নম্বর ব্যাটিংয়ে। আমাদের নিচের দিকের ব্যাটিংয়ের ডেপথটা ভালো, উপরের দিকে ওপেনিং কম্বিনেশনটা খুব ডেভাস্টেটিং। বোলিংয়ে আমরা পাওয়ার প্লেতে ওয়ান অফ দ্য বেস্ট টিমস। ডেথ ওভার্সে উই হ্যাভ মুস্তাফিজ, আমরা মাঝের ওভারটা ডমিনেট করতে পারছি না। দিস ইজ দ্য প্রবলেম। আফগানিস্তানের ক্ষেত্রে যদি আপনি বলেন, যদি শারজাতে ম্যাচ থাকতো, আমি বলতাম চোখটা বন্ধ করে আফগানিস্তান দ্বিতীয় সেরা দল। কিন্তু ম্যাচ যখন দুবাই এবং আবুধাবিতে, আমি আফগানিস্তানের এই বোলিংটাকে একটু কোয়ালিটিফুল টিমের এগেনস্টে, আপনি শ্রীলঙ্কার এগেনস্টেই দেখবেন যে আফগানিস্তানের এই বোলিংটা খুব বেশি সুবিধা করতে পারছে কি পারছে না। কারণ রশিদ খান
আগের মতো রশিদ খান হার্ড লেন্থে হিট করতে পারেন না এখন, হয় বেশি সামনে বল করেন, না হয় বেশি পিছে বল করেন। নূর ডেফিনেটলি খুব ট্রিকি খুব ট্রিকি একজন বোলার। ওই দিন তারা নবীকে ব্যবহার করেনি। আমার কাছে যেটা মনে হয় যে আফগানিস্তানের ব্যাটিংটাও কিন্তু খুব প্রেডিক্টেবল। গুরবাজ কিংবা ইব্রাহিম জাদরান যদি রান না পান, পরের দিকে কিন্তু কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে খুব প্রেডিক্টেবল তাদের আউট হওয়ার ধরন। সাদেকুল্লাহ আতালকে অফ স্ট্যাম্পের বাইরে ইচ্ছা মতো ডিস্টার্ব করা যায়। উমার জাইকে স্লোয়ার অফ স্ট্যাম্পের বাইরে টি-20 ক্রিকেটে অনেক সময় তিনি ফাঁদে পা দিয়ে ফেলেন। সো আফগানিস্তান আমি বলবো যে দেখবেন বাংলাদেশের সঙ্গে গুরবাজ রান করে ফেলেছে, এরকম হতেই পারে, মানে এটাই হয়। আমার কাছে মনে হয় যে আফগানিস্তানের এই টিমটার যে বিষয়টা সেটা হচ্ছে যে ব্যাটিং ডেপথটা খুব কম, বোলিং দে হ্যাভ ফ্যান্টাস্টিক বোলিং লাইন আপ, বাট কন্ডিশন ওয়াইজ শারজাতে বোলিং মানে শারজাতে যদি তাদের খেলা থাকতো তাহলে তারা আরও বেটার অ্যাডভান্টেজ পেতেন, যে অ্যাডভান্টেজটা তারা আসলে খুব বেশি পাবেন না। আমার কাছে মানে সেকেন্ড বেস্ট টিমটা বাংলাদেশকেই মনে হয় কাগজে কলমে। পাকিস্তানের এই লাইন আপে আসলে এক্স ফ্যাক্টরটা আমার কাছে খুব বেশি চোখে পড়ে না। ভারতের কথা নাই বললাম, বাংলাদেশ নিয়ে আলোচনা হলো, পাকিস্তানের কথা বললেন, আফগানিস্তানের কথা বললেন, শ্রীলঙ্কা কি আন্ডারডগ কিনা বা শ্রীলঙ্কার এবার একটা মজার বিষয় আছে, সেটা কি জানেন? শ্রীলঙ্কা এশিয়া কাপে সবসময় ডেঞ্জারাস দল, সবসময় ডেঞ্জারাস দল। আপনি দেখবেন আগের সব সিরিজ হারবে, খুব খারাপ পারফরমেন্স করবে, এশিয়া কাপে গিয়ে যেন শ্রীলঙ্কার কি হয়। পাথম নিশাঙ্কা আমার খুব ফেভারিট একজন ব্যাটসম্যান, এবং এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে যে সমস্ত ব্যাটসম্যান আছে আমার ব্যক্তিগত পছন্দের তালিকার 1, 2, 3 তালিকা যদি করি, পাথম নিশাঙ্কা একজন ব্যাটসম্যান। কিন্তু এই ব্যাটসম্যানটা না কেন জানি মানে বড় মঞ্চে ওই গ্ল্যামারটা পান না, ওই এক্সপোজারটা পান না। কুশল মেন্ডিস ফ্যান্টাস্টিক ব্যাটসম্যান। প্রবলেমের জায়গা হচ্ছে শ্রীলঙ্কার সাম্প্রতিক সময় লাস্ট 5টা ম্যাচ যদি ইভ্যালুয়েট করেন, অ্যাভারেজ খুব পোর শ্রীলঙ্কার টপ 5-6 ব্যাটসম্যানের, অ্যাপার্ট ফ্রম নিশাঙ্কা যার অ্যাভারেজটা 30, বাদ বাকি ব্যাটসম্যান যারা আপনি 3, 4, 5 ওইভাবে চিন্তা করেন 6, তাদের গড়টা মনে হয় সর্বশেষ 5 ম্যাচে সমন্বিত গড় 13 কিংবা 14। দিস ইজ দ্য কনসার্নিং ফ্যাক্টর ফর শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বোলিং যদি চিন্তা করেন, হাসারাঙ্গা আছেন সেই জায়গাটায় খুব ভালো একজন বোলার, স্পিন অ্যাটাকটা ভালো শ্রীলঙ্কার, ডাইভার্সফুল স্পিন অ্যাটাক। পেস বোলিংয়ে তাদের পাথিরানা এবং তুষারা আছেন, চামিরা আছেন, এটা একটু উইক মনে হয় আমার কাছে পেস বোলিং সেটআপটা। পাথিরানা বড় টুর্নামেন্টে সবসময় উইক, চামিরা হয়তোবা ডমিনেট করবেন, তুষারা হয়তোবা তাদের মধ্যে সবচেয়ে বেস্ট পসিবল সার্ভিসটা দিবেন। বিনুরাকেও আমার কাছে মনে হয়েছে বড় টুর্নামেন্ট বা বড় মঞ্চে গিয়ে বিনুরা সবসময় খেই হারিয়ে ফেলেন। সো শ্রীলঙ্কা টিমের আমি বললাম যে ব্যাটিং পাথম নিশাঙ্কা, ইফ পাথম নিশাঙ্কা ক্যান গো মানে লং, শ্রীলঙ্কা ডমিনেট করতে পারবে কুশল মেন্ডিস সহ। অ্যাপার্ট ফ্রম তাদের ব্যাটিং ইউনিটটা আসলে এই মুহূর্তে ফর্মে নেই।